চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত বাণিজ্য কেন্দ্র রহনপুর, যা প্রাচীন পুণ্ড্রবর্ধন রাজ্যের অন্তর্গত ছিল। রহনপুরের আমবাজার দেশের দ্বিতীয় বৃহত্তম আমবাজার হিসেবে পরিচিত। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শন যেমন বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টভুজী ভবন এবং রাজা লক্ষণ সেনের সুরম্য অট্টালিকা ষাঁড়বুরুজ এখানে পাওয়া যায়। এই অঞ্চলের শেষ দিকে আছে শিবরামপুর সীমান্ত। এবারে ভ্যানে করে ষাঁড়বুরুজের উদ্দেশ্যে যাত্রা। তেঁতুল মোড়। রহনপুরের দর্শনীয় স্থানগুলো স্টেশন থেকে খুবই কাছে, যেখানে স্থানীয় অটোরিকশা বা ভ্যানে করে যাওয়া যায়। নাওদা বুরুজ রহনপুরে অবস্থিত বর্তমানে সর্বপ্রাচীন প্রত্নসম্পদ ও লুকায়িত ইতিহাস সমৃদ্ধ স্থান। স্থানীয়ভাবে এটি ষাঁড়বুরুজ নামেও পরিচিত। চলে আসলাম ষাঁড়বুরুজ। ষাঁড়বুরুজ নামে এটাকে বলে। এটা হচ্ছে নওদা বুরুজ। এখানে আসার জন্য যদি আপনারা শহর থেকে মানে রহনপুর রেল স্টেশন থেকে আসেন, তাহলে আপনার কাছে জনপ্রতি 20 টাকা এরকম লিবে। আর যদি ওই তেঁতুল মোড়ের থেকে আসেন তাহলে 10 টাকা করে লিবে। আর এই ষাঁড়বুরুজে আসলে এখানে যে অনেক বেশি কিছু আছে তা না, এখানে জাস্ট একটা ঢিবি। তবে এই ঢিবির বিশেষত্ব হলো এই যে আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে লক্ষণ সেনের ঘটনা হয়তো আপনারা অনেকে জানেন যে বাংলায় যে সেন বংশের রাজত্ব যখন ছিল তখন লক্ষণ সেন একজন প্রধান ছিলেন, শাসক ছিলেন। তার পিতা ছিল বল্লাল সেন, বিজয় সেন, এই বংশ আর কি। তো তার আমলে তার রাজবাড়ি ছিল নদিয়ার অন্তর্গত ছিল। মানে নদিয়া মানে আবার আপনারা বর্তমান যে কুষ্টিয়া বা এখন যে নদিয়া জেলা ভারতের, শুধু সেটাই না, সেটার বিস্তার ছিল অনেক দূর। তো এখানে তার রাজবাড়ি ছিল এই নওদা বুরুজ। এখানে আক্রমণ করেছিলেন তুর্কি সেনা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো তার ধারণা ছিল না যে তিনি ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে আসবেন, সেই জন্য তিনি তার রাজবাড়ি এবং তার পাহারা তেমন একটা সুরক্ষিত করেননি। ঝাড়খণ্ড হচ্ছে, আপনারা যদি কেউ মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে ঠিক আমি এখন যেখানে আছি মানে নওদা বুরুজ বা ষাঁড়বুরুজ, এর কিছু দূর পরেই কিন্তু ভারতের মালদা জেলা, বর্তমান মালদা জেলার পরেই হচ্ছে ঝাড়খণ্ড। আর এই ঝাড়খণ্ডে ছিল সে সময় জঙ্গল, বিশাল জঙ্গল। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এত তীব্র বেগে ঘোড়া নিয়ে এসেছিলেন যে তার সাথে কেবলমাত্র 18 জন সৈন্য আসতে পেরেছিল। আর তাদেরকে দেখে কোনো মনে হয়নি যে তারা সেনাবাহিনী। তাই লক্ষণ সেনের যে রক্ষীরা ছিল সেই রক্ষীরা প্রবেশ করতে দিয়েছিল, যে তারা ঘোড়ার ব্যবসায়ী বা এরকম ব্যবসায়ী মনে করেছিল। তো যাই হোক, চলেন এই স্মৃতি বিজড়িত যে জায়গাটি, এই জায়গাটি কিছুক্ষণ ঘুরে দেখি। রাজা লক্ষণ সেনের আমলে রহনপুর বাণিজ্য নগরী হিসেবে জনপ্রিয়তা লাভ করে। বাণিজ্যিক কারণে রহনপুরেই তিনি গড়ে তোলেন সুরম্য অট্টালিকা। ষাঁড়বুরুজ নামে খ্যাত এই বিলীন অট্টালিকাটির প্রকৃত নাম শাহবুরুজ। শাহ শব্দের অর্থ বাদশাহ আর বুরুজ শব্দের অর্থ অট্টালিকা। 1203 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির আগমনের সংবাদে ভীত ও সন্ত্রস্ত হয়ে রাজা লক্ষণ সেন এ স্থান থেকে নদীপথে পলায়ন করেন। সেই থেকে এটি নওদা বুরুজ নামেও পরিচিত। হ্যাঁ, গুমুজ। ये घुमूज হ্যাঁ, গুমুজ। ये बड़ा कोई घुमूज कहते हैं। ওরা কইছে ঠিকই তো, আমি কইছি ওখানে খাওয়ার মধ্যে যাবি। তাহলে ওই গুমুজ আপনি যান নাই কোনোদিন? है गुज हम देखा है
ওরে মানে ই করবে, ছবি টবি করবে, हाँ, ठीक है ঢেউ উঠাবে। आप बिहार जाने फ्री হ্যাঁ बिहार जाने फ्री কে कोई আমি ফ্রি কেনা হবে তোকে ভাড়া দিয়ে দিবা कोई भाड़ा दिले भाई আরে ভাই মা বসে না পুরো বাড়ি नाम साला नाम মায়া দিবে না ना ना उठे जाओ আগে বুঝি রে हो जाओ রহনপুর অষ্টভুজী সমাধিসৌধ গৌড়ীয় আমলের অন্যতম প্রাচীন নিদর্শন। রহনপুরের উত্তর প্রান্তের নওদা বুরুজের ঠিক দক্ষিণ পাশের 1 কিলোমিটার দূরে অপেক্ষাকৃত উঁচু ভূমির উপর এ অষ্টভুজ সমাধিসৌধটি অবস্থিত। সময়ের বিচারে এটি বাংলার মুসলিম স্থাপত্যের ইতিহাসে সর্বপ্রথম অষ্টভুজী ভবনের নিদর্শন। এই হচ্ছে অষ্টভুজী সমাধিসৌধ। এই অষ্টভুজী সমাধিসৌধ যেটা, এর বিশেষত্ব হলো এই যে এখানে একটা সৌধ আছে, মানে একটা মিনার আছে, এটাকে স্থানীয়রা গুমুজ বলে, মানে গম্বুজ। আর বিষয় হচ্ছে যে এর গুরুত্ব, প্রধান যে গুরুত্ব সেটা হচ্ছে এটা এই বাংলাতে, এই মাটিতে সর্বপ্রথম কোনো মুসলিম স্থাপনা যেটা এখন অবধি টিকে আছে, সেই জন্য এখানে আসা। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন। এখানে এই গম্বুজটা আছে আর এর ভিতরের যে অংশ সেটা ফাঁকা। এটা ইতিহাসবিদরা মনে করেন যে এটা হয়তো সমাধিক্ষেত্র হিসেবে ব্যবহার করা হতো, সেই জন্য এটাকে সমাধিক্ষেত্র বলা হয়। তবে এখানে কোনো মানুষের সমাধি পাওয়া যায় না। এই অঞ্চলে ঘুরতে আসার পর আমার কাছে প্রথম এবং সবথেকে বড় সমস্যা যেটা মনে হয়েছে সেটা এখানকার মানুষজন বলতে আমি বোঝাচ্ছি সাধারণ মানুষ যারা, মানে ভ্যান ড্রাইভার বা দোকানদার, আশেপাশে যাদেরকে পাওয়া যায় রাস্তাঘাটে সবসময়, তারা ঠিকমতো তাদের এই এলাকার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঠিকমতো চিনে না বা লোকেশনগুলো বলতে পারে না। তো এই কারণে দেখা যায় যে একটা জায়গা খুঁজে পেতে বা সেখানে কিভাবে যাওয়া যায় সেই পদ্ধতি বের করতে সময় লেগে যায়। অনেক মানুষকে জিজ্ঞাসা করে অথবা গুগল ম্যাপেও সঠিকভাবে তথ্য পাওয়া যায় না যে আসলে কিভাবে যাওয়া যেতে পারে বা কোন জায়গা থেকে যানবাহনগুলো পাওয়া যেতে পারে। তবে যদি নিজের যানবাহন থাকে, একেবারে মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুগল ম্যাপে যে লোকেশনগুলো পাওয়া যায় সেগুলো ধরে ম্যাপ ধরে ধরে চলে আসা যেতে পারে, কিন্তু তাছাড়া একটু কষ্টকর হয়ে যায়। তবে কোথায় যাবেন এই বিষয়টা যদি যে কাউকে আপনি বোঝাতে পারেন, মানে কোনো ভ্যান, অটো, যে ড্রাইভারই হোক, তাকে যদি আপনি বোঝাতে পারেন কোথায় যাবেন, তারপর বাকি পথটুকু সে যথেষ্ট আতিথেয়তার সাথেই আপনাকে তারা নিয়ে যাবে। এই খোয়ার মোড়ের থেকে শিবরামপুর বর্ডারের দিকে যে ব্যাটারি চালিত গাড়িগুলো ছেড়ে যায়। বাঙ্গাবাড়ি বাজার। রহনপুর স্টেশন থেকে পুনর্ভবা নদী পার হয়ে রেল লাইনটি শেষ সীমানা হয়ে ভারতে চলে গেছে। এই সীমান্তের নাম শিবরামপুর। এই রেল লাইনেরই এখানে এমন একটা বাঁক দেখা যায় এবং দুই পাশে যে গাছের সারি, এটা দেখে মনে হয় অনেকটা লাউয়াছড়া যে শুটিং স্পট যেটা, সেটার থেকে কোনো অংশে কম না। এই জায়গাটাও কিন্তু আমার কাছে বেশ একটা সিনেম্যাটিক ফিল দিচ্ছে, মানে ভালো লাগছে। এখানে প্রতিটা ঘরে গবাদি পশু আছে, আর তাছাড়াও এদিকে পাট এবং ধান প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চলে আসলাম শিবরামপুর বর্ডার। এই যে লাইন দেখতে পাচ্ছেন, লাইন এটা সরাসরি চলে গেছে সিংগাবাদ ট্রানজিট পয়েন্ট দিয়ে, মানে এটাই হচ্ছে সিংগাবাদ ট্রানজিট পয়েন্ট। সিংগাবাদ ট্রানজিট পয়েন্ট হয়ে সিংগাবাদ রেল স্টেশন হয়ে মালদা জেলায় ভারতে। আর ঠিক আমার বিপরীত পাশে, মানে আমার সামনে, এদিকে চলে গেছে রহনপুর হয়ে আমনোরার থেকে একটা লাইন গিয়েছে চাঁপাইনবাবগঞ্জ আর একটা গিয়েছে রাজশাহী।
তো এই হচ্ছে সে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে ব্রিটিশ আমল থেকে ট্রেন চলাচল করতো। এই চায়ের দোকান কি আপনাদেরই? যে আমার চায়ের দোকান, আচ্ছা, আমার চায়ের দোকান আছে আমি 26 বছর থেকে। 26 বছর। আচ্ছা, আপনি কি ওইদিকে মালদাতে গিয়েছেন? মালদা গেছি আপনার সিঙ্গাবাদ, এটা তো সিঙ্গাবাদ স্টেশন, সিঙ্গাবাদ স্টেশন তো সামনেই। সামনে। অপূর্ব ভাই আর আমরা এই বাংলাদেশের এই প্রান্তের শেষ প্রান্তে শিবরামপুর বর্ডারে। আপনার অনুভূতি কেমন তাই বলেন। আগের মতো এই লাইন ধরে এখন এই যে সামনে সীমান্ত পিলারের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে আসলে ভারত বাংলাদেশ যেহেতু একটা সীমান্ত বর্ডার, এই জন্য একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুবই ছিমছাম, এবং আমি যে বট গাছের নিচে বসা ছিলাম, পরিবেশটা খুবই মনোরম এবং এখানে থাকতে বেশ ভালোই লাগে। এত সুন্দর হাওয়া বাতাস, সুন্দর। এখানে আসলে যে অনেক কিছু দেখা যাবে তেমন কিছুই নেই। এখানে আছে স্বাগতম ভারত সীমান্ত। তার মানে আমি এখানে বুঝতে পারছি না যে এই সীমানাটাই, মানে আমি এখন যেখানে দাঁড়ানো আছি এটাও কি ভারতের মধ্যেই নাকি। তবে সীমানাগুলো আসলে এমন হয়, প্রকৃতপক্ষে এখানে যদি বর্ডার গার্ডস যদি না থাকে তাহলে অন্য কেউ স্পষ্টভাবে বলতেও পারবে না যে কোনটা বাংলাদেশের আর কোনটা ভারতের সীমানা। তবে আর যাই হোক, এটা হচ্ছে সর্বশেষ সীমানা আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ এখানে দুইটা খুঁটিও দেয়া আছে, আর তাছাড়া এখানে দুইটা পিলারে মানে মাইল পোস্টের মতো এখানে লেখা আছে ওয়েলকাম ইন্ডিয়া। আর তাছাড়া আমি এদিকে দেখতে পাচ্ছি সীমানা পিলার যেটা থাকে সীমানাতে, এখানে একটা সীমানা পিলারও আছে। আর একদম যেখানে সীমানা শেষ হয় ঠিক তারপরেই থাকে প্রকৃতপক্ষে নোম্যান্স ল্যান্ড। নোম্যান্স ল্যান্ডের পরে তারপর যে দেশেরই হোক যে স্থাপনাগুলো সেগুলো থাকে। যেমন এখানে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে একতলা, এটা হয়তো বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তাদের কোনো স্থাপনা হতে পারে। এই হচ্ছে রহনপুর খাল।